I'll start by sharing my screen. আচ্ছা, জারিফ, আপনাকে আমি access দিয়েছি co-hoster. So if there's anyone waiting to enter, then please let them join. All right, thank you. ঠিক আছে. So last class we completed like Thursday te amra output cost chapter ta shesh korechi. And then we had a few problems যেটা আমরা দেখছিলাম, খুবই বেসিক প্রবলেমস, বাট ওই প্রবলেম গুলায় যদি কারো সলভ করতে কনফিউশন হয় বা বুঝতে প্রবলেম হয়, then please let me know. এখনই বললে ভালো হয়, so that we can solve that before we go on to the next chapter. আচ্ছা, if none of you mentions it, then I'll assume যে সবাই বুঝেছেন. Okay, so let me start by sharing my screen. So the next chapter is called Perfect Competition. I think this is, if I'm not wrong, this is chapter 11. Let me check. Chapter 11 from Parkin-Powell. So we output coster exactly পরের চ্যাপ্টারটাই হচ্ছে Perfect Competition. আচ্ছা, so Perfect Competition, the name itself probably says it. যে কি রেফার করছে, it's about competition, and competition amongst what? Amongst markets. So markets এর ব্যাপারে আপনাদের একটু হলেও এখন আইডিয়া আছে। আমরা ডিমান্ড সাপ্লাই থেকে মার্কেট নিয়ে কথা বলছিলাম, আর তখন আমরা একটা অ্যাজাম্পশন করেছিলাম যে মার্কেটস আর পারফেক্টলি কম্পিটিটিভ। ডিমান্ড সাপ্লাই পড়ার সময়, if you don't remember it, you can go back and check in your slides as well. ওখানেও ছিল যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট নিয়ে আমরা স্টাডি করছি, ডিমান্ড সাপ্লাই থেকে আমরা অ্যাজিউম করছি, কারণ এটা এক ধরনের এক্সট্রিম টাইপের একটা মার্কেট। যেমন মোনোপলি আপনারা অলরেডি সবাই শুনেছেন, মানে মোরাললেস অনেকেই অ্যাওয়্যার যে মোনোপলি কি ধরনের কাজ করে মার্কেটে, বাট পারফেক্ট কম্পিটিশন হচ্ছে এক্স্যাক্টলি মোনোপলির আরেকটা এক্সট্রিম অপোজিট। সো আমরা এই মেইনলি এই দুইটা টাইপ অফ মার্কেটসে ফোকাস করে থাকি। বেসিকলি আপনার ডিফারেন্ট টাইপস অফ মার্কেটস থাকে, যেমন পারফেক্ট কম্পিটিশন একটা, মোনোপলি একটা, অলিগোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশন, এই দুইটাও থাকে, এই দুইটার মাঝামাঝি একটা সিচুয়েশনে। সো এইখানে আমরা আসলে ফোকাসটা মেইনলি সবসময় সিলেবাসে করে থাকি এই দুইটা এক্সট্রিম মার্কেটসে, পারফেক্ট কম্পিটিশন আর মোনোপলি। এখন উইল স্টার্ট অফ পারফেক্ট কম্পিটিশন, দেন উইল মুভ অন টু মোনোপলি। এরপরে যখন যদি সময় থাকে আমরা হয়তো অলিগোপলিতে বা মোনোপলিস্টিক কম্পিটিশন, অথবা মানে গেম থিওরি হচ্ছে আপনার অলিগোপলির আন্ডারেই পড়ে, সো এই জন্য হচ্ছে আমরা ওটা পরে দেখব। সো পারফেক্ট কম্পিটিশন, মোনোপলি, তো এগুলার মোনোপলির ব্যাপারে যদি আইডিয়া থেকে থাকে আই এম শিওর আপনারা হয়তো বলবেন যে ইটস অ্যাবাউট যেখানে একজন সেলার থাকে মার্কেটে, সেটাই হচ্ছে মোনোপলি, আমরা অনেক সময় বলে থাকি। সো আমরা মোনোপলি নিয়ে ডিটেইলে কথা বলবো মোনোপলি যখন দেখবো এটার পরেই। বাট পারফেক্ট কম্পিটিশন বেসিকলি আরেকটা নাম হচ্ছে কম্পিটিটিভ মার্কেটস বলা হয়। দ্যাট ইজ অলসো আনাদার মানে নেম ফর ইট। সেটা হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট অফ মোনোপলি, যে আপনার প্রচুর সেলার থাকে, দেয়ার ইজ আ লার্জ নাম্বার অফ sellers বা farms selling products, but what is the unique characteristic of it, এটা হচ্ছে যে exactly identical product গুলা সেল করে, যে একদমই it's not even same, similar তো বটেই,
বাট সেম শুধু না, ইটস অ্যাবাউট আইডেন্টিক্যাল, এক্স্যাক্টলি একই জিনিস কেনা বেচা হয়, প্রত্যেকটা সেলার একই জিনিস সেল করে। সো সেটাই হচ্ছে এটার ইউনিকনেস অফ পারফেক্ট কম্পিটিশন। এটার জন্যই এটাকে বলা হয় পারফেক্ট কম্পিটিশন, কারণ কম্পিটিশনটা এত বেশি স্ট্রং কারণ প্রত্যেকজন সেলার একই জিনিস সেল করছে। সো এর জন্য এটার নামটাও ওখান থেকে আসছে। So let's look at the characteristics of the major characteristics. অনেকগুলো characteristics থাকে একটা মার্কেটে, বাট মেজর যে characteristics গুলা যেটাকে কম্পিটিটিভ মার্কেটকে ডিফাইন করে যেগুলা দিয়ে, সেটা হচ্ছে একটা তো বললামই যে there are many firms selling identical products to many buyers. So of course there's a lot of firms and who sell identical products. আমি এক্সাম্পল এখন দিচ্ছি না কারণ আই ওয়ান্ট ইউ গাইজ টু থিঙ্ক অফ ইট, যে কোনগুলা আপনার রিয়েল লাইফে আপনার কম্পিটিটিভ মার্কেটের এক্সাম্পল হবে। আমি একটু পরে আসছি সেটাতে। So the next one is buyers and sellers are price takers. So basically আপনার এখানে মার্কেটে আমরা এতদিন অ্যাজিউম করে নিয়েছি যেহেতু ডিমান্ড সাপ্লাই, যে মার্কেটে যেই প্রাইস দেওয়া হয়, কারণ এটাই আমরা অ্যাজাম্পশনে রেখেছিলাম যে মার্কেটস আর পারফেক্টলি কম্পিটিটিভ। সো এখানেও তাই, যে প্রাইস যে মার্কেটে বায়ার্স এন্ড সেলার্স একটা ন্যাচারাল মেকানিজমে যে প্রাইসটা ডিসাইড হয়, সেই প্রাইসটাকেই এখানে নিয়ে নেওয়া হয়, সেই প্রাইসেই কেনা বেচা করা হয়। যে আমরা যে ইকুইলিব্রিয়াম প্রাইসের কথা বলি, যেখানে বায়ার্স এন্ড সেলার্স দুজনই is on an agreement. সো সেটাই হচ্ছে আমরা বলছি যে ওই প্রাইসটা হচ্ছে ন্যাচারাল মার্কেটে যে মেকানিজমে কাজ করে যেটা আসে সেটাকে নিয়ে নেওয়া হয়। সো মানে বেসিক্যালি উই আর ট্রাইং টু সে যে দেয়ার ইজ নো ওয়ান হু ডিসাইডস দ্য প্রাইস। না বায়ার বলে দেয় যে এই প্রাইসেই কেনা বেচা হবে, অর সেলারেরও কোনো পাওয়ার থাকে না যে সে প্রাইস সেট করবে। আনলাইক মোনোপলিতে সেই পাওয়ারটা থাকে। সো প্রাইস টেকার্স বলা হয় এটাকে, বিকজ দে আর সেলিং দ্য সেম অর আইডেন্টিক্যাল প্রোডাক্টস। সো এইখানে প্রাইস টেকার্স বলা হয়। আরেকটা ওয়ার্ড থাকে, একটা টার্ম দিয়ে বলা হয় প্রাইস টেকার্স আর আচ্ছা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, কমনলি প্রাইস টেকিং মার্কেটও বলা হয় কম্পিটিটিভ মার্কেটকে। সো এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে no barriers to enter or exit the market. So basically আপনার it's referring to the fact that anyone can literally enter in the market as a firm, as a business, and start selling their products. And also, of course, if they can enter, they can also exit at their own will. So এন্টার ক্ষেত্রে ব্যারিয়ার্স বলতে কি থাকে, অনেক সময় অনেক রকম লজ, রুলস, রেগুলেশনস অ্যাপ্লাইড থাকে, যে এই সার্টেন জিনিসটা আমি সেল করা শুরু করে দিতে পারি না। অনেক সময় মোনোপলির ক্ষেত্রে অনেক যেরকম কিছু গভর্নমেন্ট পেটেন্ট থাকে, এইসব থাকে। সো সেই জিনিসের এক্স্যাক্টলি অপোজিট হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। বেসিক্যালি কম্পিটিটিভ মার্কেটের ক্যারেক্টারিস্টিক বলে যে ইউ ক্যান ডেফিনেটলি anyone and everyone can just enter as a business মানে owner in this market. So আমি আপনি চাইলে সবাই গিয়ে এখানে business start করতে পারবো. So exactly why it says that there's no barriers. And then everyone has perfect information regarding prices. So basically যেই প্রাইসে কেনাবেচা হবে, যে প্রাইস টেকিং ফার্ম বলছিলাম, সো যেই প্রাইসে কেনাবেচা হবে এভরিওয়ান ইজ অ্যাওয়্যার অফ দ্যাট প্রাইস। সো বেসিক্যালি বায়ার্সরাও জানে, সেলাররা তো অফকোর্স জানবে, সো মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট বায়ার্সরা সবাই ওই একই প্রাইসের ব্যাপারে অ্যাওয়্যার থাকে। সো এইটা হচ্ছে আপনার 4 মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ perfect competition or competitive market. So এই 4টা ক্যারেক্টারিস্টিক্স মিলায়, বা অথবা if you can think of the first one even, যে many firms selling identical products, can you think of any example or real life example of this type of market?
ম্যাম ম্যাগি স্যুপ আর নর স্যুপ। ম্যাগি স্যুপ আর নর স্যুপ কিভাবে? They are both selling soups. They are same flavor, same everything. Sorry. So you're talking about two products. আমি বলছি যে চিন্তা করেন আপনি যদি সুপের মার্কেট বলেন and there's of course differentiation কারণ differentiation among products কারণ ম্যাগি সুপ আর নর সুপের দুইটা নিশ্চয়ই ডিফারেন্ট কিছু একটা তো আছে, it's not identical, probably the মানে কিছু একটা তো the selling point is something and states something about some sort of differentiation among them. ম্যাম রেফ্রিজারেটর কিভাবে? কারণ ম্যাম ফাংশন সেমই থাকে কিন্তু ডিফারেন্ট কোম্পানি হচ্ছে সেম জিনিসই সেল করতেছে। different company, আচ্ছা different companies যদি different features নিয়ে আসে তো ম্যাম এভাবে বলতে গেলে তো সবকিছুতেই মানে আনা যায়, ভেরিয়েশন আনা যায়। সেটা যায় এক্স্যাক্টলি, এটা কঠিনও কিন্তু আবার খুব কমনও। আর একটু চিন্তা করেন মানে খুবই কমন একটা এক্সাম্পল আছে, স্পেশালি আমাদের দেশের জন্য আরো ইজি এগুলো চিন্তা করা। ইনফ্যাক্ট ফরেন কালচারে এটা একটু কম দেখা যায়। আচ্ছা, যদি ভেহিকল ইন্ডাস্ট্রি হয়, কোথাও ইলেকট্রিক ভেহিকল আবার হচ্ছে ডিজেল পেট্রোল ড্রিভেন ভেহিকল, ওই ভেহিকল হলেও রেফ্রিজারেটরও হতে পারে, কারণ এগেইন ব্র্যান্ডস চলে আসে এই ক্ষেত্রে, ব্র্যান্ডিং এর ব্যাপারটা চলে আসে। ব্র্যান্ডিং আসলেই তো আপনার প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ইটস নট গোইং টু বি আইডেন্টিক্যাল, একদম একই জিনিস আর কি, একই জিনিস আমি আপনি দুজন মানে সবাই মিলে নিয়ে বেচা শুরু করলাম, একদম একই জিনিস। দেয়ার ইজ নো মার্কেটিং অর ব্র্যান্ডিং অ্যাবাউট ইট। লেক্সাস বিস্কুট, হ্যাঁ লেক্সাস বিস্কুট, লেক্সাস, আচ্ছা লেক্সাসে আমি হ্যাঁ এটা হচ্ছে একই জিনিস। ইয়েস ম্যাম, অনেকগুলো কোম্পানি একসাথে এই জিনিসটা বেচতেছে। লেক্সাসের তো প্রচুর ভ্যারিয়েশন আছে। জি রুদমিলা বলেন। ম্যাম আয়না, আপনি ব্র্যান্ডিংয়ের কথা বলেছেন, তো দুটো এক্সাম্পল তাও আমি একটু বলি। ফার্স্ট অফ অল আমরা কি মেডিসিনের কথা বলতে পারি? কারণ অনেক কোম্পানি কিন্তু অন্য নাম দিলেও মেডিসিন এক্স্যাক্টলি দ্য সেম। আর সেকেন্ড যেটা মাথায় আসলো আফটার ইউ মেড ইট ক্লিয়ার, ফুলের দোকানের কথা কি বলতে পারি আমরা? কারণ লাইক আচ্ছা বলেন। অনেক দোকান বিক্রি করে বাট ফুল টু ফুলি। এই তো কাছাকাছি গিয়েছে অবশ্যই। যে ফুলের এখানে ইটস লাইক দ্যাট, যে ওয়ান অফ দি প্রোডাক্টস যেটা আসলেই আপনার ব্র্যান্ডিং এর কোনো ব্যাপার আসে না, অ্যাটলিস্ট আমার মাথায় আসছে না। আপনারা কেউ ইউ ক্যান অ্যাগ্রি টু ডিসএগ্রি, বাট হ্যাঁ ফুলের দোকান মানে ওই যে একসাথে যে শাহবাগে থাকে বা যে কোনো জায়গায় বনানীতে থাকে, যেই জায়গাগুলোতে আসলে একসাথে কতজন ভেন্ডার একসাথে একই টাইপের ফুল বেচতে থাকে, হয়তো কারো কাছে একটু ভ্যারিয়েশন থাকে, বাট ওই ধরেন একটা রোজেস বা যে কমন কিছু ফুল আছে যেটা সবাই কিন্তু একই জিনিস সেল করে থাকে। আরো সবচেয়ে কমন এক্সাম্পল আছে আমাদের দেশের কনটেক্সটে, সেটা বলছি। কাছাকাছি গিয়েছেন ফুলের দোকান, চটপটির দোকান, চটপটি। আচ্ছা রেসিপি একটু উল্টাপাল্টা করলে যদি বলে যে আমারটায় আমি অন্য কিছু দিচ্ছি। ম্যাম পানির বোতল, পানির বোতল কি? পানির বোতলও তো ব্র্যান্ডিং থাকে। আপনি যদি বটল ওয়াটার বলেন, পানি তো পানি কিভাবে? আপনার স্পার্কলিং ওয়াটার আছে কি তারপরে অনেক রকম হাই এন্ড থেকে শুরু করে খুবই বেসিক ওয়াটার ব্র্যান্ডস আছে। সো পানি তো সেই ক্ষেত্রে তো সবকিছুই তাহলে চলে আসবে আপনার, ওই যে স্যুপ, রেফ্রিজারেটর, অটোমোবাইল। ফুলের দোকান আমি আপনাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, ফুলের দোকানের মতো কাছাকাছি আরো কমন একটা মানে মার্কেট কি আছে যেটা আমরা সব সময় প্রতিদিনের জন্য ইউজ করি যাই? ভেজিটেবলস। ও রিকশা হতে পারে কি? রিকশা
রিকশা? হ্যাঁ ম্যাম, কারণ সেম সেম ফ্যাসিলিটিসই সবাই দিতেছে, কিন্তু মানে কম্পিটিশন অনেক। এখন বললেন না ম্যাম, ওই যে রিক্সায় তো ভেরিয়েশন আনা যায়, কোন রিক্সায় হুড আছে, কোন রিক্সা অটো রিক্সা, যার মধ্যে কম্পিটিশন নেই, এইটা তো আপনিই বলে দিলেন, আমি তো বলি নাই, আপনি তো বলে দিলেন। কিন্তু ম্যাম সার্ভিসটা তো সেমই। সার্ভিস তো সেম, বাট হ্যাঁ হতে পারে টু সাম এক্সটেন্ট। বাট এখানে প্রাইসের ব্যাপারটা চলে আসবে, এই জন্য আমি মানা করছি যে প্রাইসটা আসলে তারা নিজেরা সেট করে এখানে আসলে। অ্যান্ড এখানে আসলে আপনার আমি বলছি কারণ কি, আপনার রিক্সা রেটটা মাথায় রাখেন, আমি পরে বলছি আর একটু। আর যে ভেজিটেবলস যারা বলছিলেন, জি, তো ভেজিটেবলস কোন ধরনের বাজারে আমাদের দেখা যায় বেশি কমনলি আর কি, যেটা একদম নর্মাল বাজার, কি বলে ওটাকে? কাঁচা বাজার। কাঁচা বাজার ইংলিশ কি জানেন কেউ? মানে কি গ্রোসারিজ? গ্রোসারিজ তো ওটা টাইপ, বাট হোয়াট ইজ দ্য মেইন ইংলিশ? ফার্মার্স মার্কেট বা ভেন্ডরস মার্কেট এরকম কিছু? ফার্মার্স মার্কেট একটু ডিফারেন্ট। ফার্মার্স মার্কেট হচ্ছে আমাদের দেশে তো ওরকম হয় না, বিদেশের কনটেক্সটে, বাট মানে এটা আমি বলছি কাজ ওই যে বাংলাদেশে কিছু কি বলে, বাংলাদেশের কনটেক্সটে কিছু থাকে, সো বেসিক্যালি ইটস কল্ড কিচেন মার্কেট। এরকম কোনো ওয়ার্ডই আসলে ইংলিশে তেমন নাই। কিচেন মার্কেট দিলেই ফার্স্টে আসে বাংলাদেশে, আমাকে এখানে সো নিউজ পেপারে দেখবেন, আমার কাছে কোনো আর্টিকেল আসছে না এখন ফর সাম রিজন। নিউজ আর্টিকেলে দেখবেন সবসময় কিচেন মার্কেট প্রাইসেস, ওই যে আপনার ইনফ্লেশন নিয়ে যে কথা বলে কাঁচা বাজার, এই যে কিচেন মার্কেট কাঁচা বাজার ইজ কমন বোথ ইন রুরাল এন্ড আরবান রিজন অফ বাংলাদেশ। সো এই যে এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি কাঁচা বাজার ইংলিশ। আমি এটা এমনি জাস্ট আপনাদের জিজ্ঞেস করে থাকি, কারণ অনেক সময় এটা দেখতে পারেন কিচেন মার্কেট কথাটা লেখা থাকে। সো বেসিক্যালি কাঁচা বাজার ইজ প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পলস, মানে যেটা কাছাকাছি যায় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেটের। সো কাঁচা বাজারে কি হয়, কাঁচা বাজারে কি সেল করে, এক্স্যাক্টলি একই ধরনের শাকসবজি, মাছ মাংস যেটাই বলেন, একই জিনিস। ওখানে তো ব্র্যান্ডিং এর কোনো ব্যাপার আসে না, বা ওখানে কোনো ব্র্যান্ড সেপারেশন, মার্কেটিং বা কিছুরই দরকার হয় না। ওখানে জাস্ট যেটা করে সেটা হচ্ছে there are actually many sellers selling identical products. So এটা হচ্ছে one of the মানে most important feature of competitive market. আরেকটা হচ্ছে এখন এটাই হচ্ছে আমার পয়েন্ট, যে ইফ দিস ইজ ওয়ান অফ দি ক্লোজেস্ট এক্সাম্পল, আরো অফকোর্স আরো অনেক এক্সাম্পল আছে, আপনারা যেমন ফুলের এক্সাম্পলটা অ্যাকচুয়ালি কাছাকাছি সবচেয়ে যায় এটার। অ্যান্ড তাছাড়াও হচ্ছে যে we need to see whether this also applies to all the other features like এই যে price taking ব্যাপারটা, but there are no barriers, perfect information, এই ব্যাপারটা এই বাকি তিনটাও কি স্যাটিসফাই করছে কি না। So if you think of it, কাঁচা বাজার কি is it a price taking market, and also does it have no barriers to enter or exit the market, and does it have a perfect information regarding prices? So এটা একটু চিন্তা করে দেখেন তো, যে if কিচেন মার্কেট আর কাঁচা বাজারের ব্যাপারটা, is it really applicable for all the other three features? Yes, ma'am. কিভাবে? Is it price taking? Yes, ma'am. Seller হচ্ছে ম্যাক্সিমাম সবাই হচ্ছে সেম প্রাইস হচ্ছে চার্জ করে থাকে বায়ারদের কাছে, সো এই জন্য হতো। আচ্ছা, আর anyone can enter the market, like যে কোনো দিন হচ্ছে যে কোনো বায়ার মানে সেলার আসতে পারবে মার্কেটের বাজারের মধ্যে। আচ্ছা, আর পারফেক্ট ইনফরমেশন?
আর মোটামুটি আলু পেঁয়াজের দাম তো সবারই সেমই জানা থাকে যে এটা এরকমই হতে পারে যে রাইট আচ্ছা so and the news and others and government controlled prices ও থাকে এসবের মধ্যে যেহেতু এগুলো স্টেপল ফুড আইটেমস ও সো ব্যাপারটা হচ্ছে আপনার মেনি ফার্ম সেলিং আইডেন্টিক্যাল প্রোডাক্টস এটা তো ডেফিনেটলি এটা স্যাটিসফাই করছে অলসো পারফেক্ট ইনফরমেশনটাতেও আমি ডিসএগ্রি করব না যে অবশ্যই হ্যাঁ আমাদের মোরাললেস একটা আইডিয়া তো সবারই আছে যে বাজারে একটা পার্টিকুলার শাকসবজি বা ওই জিনিসটার দাম কত সেট করা আছে বা ওইটা কত হওয়া উচিত এই জিনিসটা মোটামুটি সবারই একটা আইডিয়া আছে কনজিউমারদেরও সো বাট দ্য থিং ইজ প্রাইস টেকিং আপনি বললেন যে মোরাললেস সবাই একই প্রাইস চায় একটা জিনিস সেল করার সময় বাট দ্য থিং ইজ রিয়েলিস্টিক্যালি চিন্তা করে দেখেন আমরা কি সবাই একই প্রাইসে কিনি do we all buy the same thing at the same price কেন কারণ হচ্ছে অনেক সময় সেলাররা আমাদের থেকে বেশি চার্জ করে থাকে বাট যেটা অ্যাকচুয়াল প্রাইস না আমরা আর কি কম দামে কিনতে চাই আর কি চাই তখন আমরা কি করি যখন আমরা কম দামে বার্গেন করি রাইট সো বার্গেনিং ইজ আ big part of competitive market realistically speaking যেটা আপনার theoretically আসছে না কথাটা সো থিওরি বলছে যে এই চারটা স্যাটিসফাই করবেই বাট রিয়েলিস্টিক্যালি আমরা কিন্তু দেখছি যে বার্গেন করে আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলি আমরা প্রাইসের ব্যাপারটাই চেঞ্জ করে ফেলি তারপরে বার্গেন করে ওই যে আমরা বেশিরভাগই হচ্ছে যেটা চাচ্ছে তার থেকে কম নিচ্ছি সো ওই জন্য সেলাররাও কি করে অফকোর্স মানে রিয়েল লাইফে আমরা দেখি যে ওরা কিন্তু আরো বেশি যা দাম যেই দাম চাওয়ার কথা সেটার থেকে আরো অনেক বেশি চেয়ে থাকে তারপরে বার্গেন করে আলটিমেটলি তারা কিন্তু সবাই যেখানে বেচতেছে তো মানে চাইতো যেই প্রাইসে সেখানেই আবার চলে আসে সো ওই যে অনেক সময় এই টাইপের ভেন্ডাররা যে বলে না যে কি জানি কেনা দামে বেচে দিলাম এই কথাটা ইজ আ ভেরি রং স্টেটমেন্ট এটা কেউ করবে না এটা এখন মানে অফকোর্স আপনারাও জানেন এটা খুবই মানে কমন সেন্স একটা বাট এই যে কথাটা যে বলে এটা অফকোর্স ডাজ নট মেক সেন্স কেউ লসে সেল করতে চায় না unless or until there's a very extreme situation that's a very different case but এটাই হচ্ছে কথা যে বার্গেনিং এর মতো বড় একটা জিনিস যেটা রিয়েলিস্টিক্যালি ইজ আ ভেরি বিগ পার্ট অফ আওয়ার লাইভস সেটা কিন্তু ডাজ নট কাম আন্ডার দিস থিওরি আমি এটা তো আপনাদেরকে বাইরের কথা বলছি মানে জাস্ট বিকজ আপনারাই কিন্তু এটা মাথায় আসতো হয়তো অনেকের এসেছে যারা বলেন নাই যে আমরা তো সবাই কিন্তু একই দামে কিনি না ইভেন তো একই দাম মোরাললেস সবাই মানে চার্জ করে সবাই চায় ক্লেম করে বাট উই ডোন্ট রিয়েলি ডু দ্যাট at the end of the day so this is one of the things যেটা হয়তো আপনি কাঁচা বাজারের এক্সাম্পলটা বা ফুলের কথাটাও চিন্তা করেন it's not going to satisfy this realistically also what about the barriers to entry এখানে বলছে যে there is no barriers to entry enter the market and exit the market but is it really the case in real life আমি জি বলেন জি কেউ বলছে কথা শুনতে পাচ্ছি না সরি আমি কি কাট অফ হয়ে গেছি না 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 কিছু বলতেছি না আচ্ছা সরি আমার মনে হলো আমি কথা শুনছিলাম কারো আচ্ছা সো যেটা বলছিলাম যে ব্যারিয়ার্স টু এন্ট্রি কিন্তু আসলে কি তাহলে নাই আমি কি চাইলেই জিনিসটা ফানি বাট আমি চাইলেই এখন ধরেন আমি আমার ছাদে বাগান মানে ওই যে থাকে না গাছ লাগালাম কিছু শাকসবজি গ্রো করলাম সেটা নিয়ে আমি গিয়ে একটা কাঁচা বাজারে গিয়ে বেচা শুরু করে দিলাম আমাকে কি দিবে বাকিরা বসতে ম্যাম ভ্যান নিয়ে যাবেন ভ্যান তো রাস্তায় রাস্তায় ঘুরবে না ভ্যানেও কিন্তু অনেক বড় আমি ওই ওয়ার্ডটা বলতে চাচ্ছি না মানে ওই ওয়ার্ডটা আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি
আব্বানি মানিঙ্গে। তো বাংলায় বলেন, এখন কিন্তু ইয়া ইজ ব্যান্ড, আমরা কিন্তু বয়কট করছি। সো দ্য থিং ইজ, আপনি চিন্তা করেন আপনি ওই জিনিসপত্রগুলো নিয়ে ভ্যানেও কি ভ্যানগুলো কোথায় দাঁড়ায়? রাস্তায় দাঁড়ায়, রাস্তা ব্লক করে দাঁড়ায়। মানে চাঁদা চাওয়ার কথা বলতেছেন, কিন্তু ধরেন কম সবজি নিয়ে যাবে কেন চায় ম্যাম? চাঁদা তো ম্যাম চাই, এখন ওইটা তো ম্যাম কিছু করার নাই। তার কি প্রাইস ওরা মানে রেন্ট টাইপের একটা নেয় যেটা চাঁদের? জি প্রাইস কি বললেন? সরি, প্রাইস ধরে মানে ওই যে রেন্ট হিসেবে আর কি ওরা চাঁদাটা নেয়, যে এখানেও দাঁড়াইছে সো ওই যে একটা প্রাইস চার্জ করে ওইটার জন্য। হ্যাঁ, সেটা তো চাবে, সেটা কারা চায়? কিন্তু ম্যাম এটা তো আপনার বিজনেস এক্সপেন্সের মধ্যে পড়তেছে না? না, নট রিয়েলি। কিভাবে একটা 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 চাঁদা চাওয়া কিভাবে একটা এক্সপেন্সের মধ্যে পড়ে? না না ম্যাম, ওই যে রেন্টের যে কথাটা, যে আপনি রাস্তায় দাঁড়াইছেন, রাস্তায় দাঁড়াইলে হচ্ছে আপনার টাকা দিতে হবে, এরকম কিছু। ঠিক এরকম না, রাস্তা দ্বারা এমনিতেও দ্যাট ইজ ইলিগাল। না ম্যাম, হ্যাঁ চাঁদা তো ইলিগাল। কথা বলেন, আপনি রাস্তার ভ্যানের কথা বাদ দেন, ওখানে আরো ব্যাপার চলে আসে। আপনি কাঁচা বাজারে তো একটা ধরেন ডেডিকেটেড প্লেস আছে, ওখানে তো ভাড়ারও ব্যাপার নাই। ওই মানে ডিরেক্ট ভাড়ার ব্যাপার না, বা একটা তো ফি দিতেই হয়। কারা নেয়, কারা ক্লেম করে? যে এক্সিস্টিং সেলারদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হবে, কারণ ওরা মানুষজন যারা নিউ আসে ওদের কাছে যেতে পারে, তো ওদের কম্পিটিশন বেড়ে যাবে। কেন যেতে পারে? কম্পিটিশন বেড়ে যাবে, প্রাইস কম চার্জ করতে পারে, মেবি প্রাইস কম চার্জ করতে পারে, এক্স্যাক্টলি। সো এটা একটা অনেক বড় ব্যাপার। এটা কিন্তু পারফেক্ট কম্পিটিশন, এটা কম্পিটিটিভ মার্কেট। একই জিনিস বেচছি, আমি যদি যে বাই এনি চান্স, যেহেতু ধরেন আমার কস্ট কম লেগেছিল, আমি যদি যে এখন একটু ওদের থেকে ধরেন 2 টাকা কমও আমি সেল করার চেষ্টা করি, আমি যদি চার্জও করি, অফকোর্স সেটাতে সেলার আমি বা কনজিউমার পাবো, বাট দ্য থিং ইজ ওরা তো আমাকে এক্সিস্টই করতে দিবে না, কারণ ওরা বলবে যে এখান থেকে বের হতে বলবে, কারণ ওদের একটা কি বলবো, ওদের একটা কমিটি বা একটা অ্যালায়েন্স থাকে এই ধরনের সেলারদের। আর সিন্ডিকেটের ব্যাপারটা, আমি সিন্ডিকেটের কথাটাই জানতে চাচ্ছিলাম আপনাদের থেকে। সিন্ডিকেটের ব্যাপার তো আছেই, তারপর পলিটিক্যাল আরো ব্যাপার স্যাপার থাকে, সেগুলা তো আছে। মানে এগুলো সব আমাদের দেশের কনটেক্সটে বোঝা আরো ইজি। সো এই সব ক্ষেত্রে কিন্তু আপনাকে বা আমাকে হঠাৎ করে যে ওকে সেল করতে দিবে না। ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ দ্যাট, ইউ হ্যাভ টু বি অন বোর্ড উইথ দেয়ার ডিসিশনস। শুধু তো প্রাইস না, আরো কিছু থাকে, ছোট ছোট কিছু রুলস বা লস যেটা ওরা নিজেরা ডিসাইড করে সেলাররা, সেই জিনিসগুলো আপনাকে আমাকে সবাইকে এগ্রি করে ওই মানে কি বলবো ওদের অ্যালায়েন্স পার্ট হতে হবে, না হলে ওরা কখনোই আপনাকে আমাকে এই বিজনেসে মানে পার্ট হতে দিবে না। কারণ ওই যে যদি আমি ওদের পার্ট না হই, আমার ওই যে ওই ওই মানে ফ্রিডমটা থাকবে টু সেট মাই ওন প্রাইস, তখনই ওই জন্যই ওরা কখনোই এটা হতেই দিবে না। সো এইসব ব্যাপার থেকে এইটাও আমি মনে করি রিয়েলিস্টিক্যালি কাঁচা বাজারের ক্ষেত্রে অফকোর্স দেয়ার আর সাম ব্যারিয়ার্স টু এন্ট্রি, হতে পারে অত বেশি, যেটা মোনোপলিতে বেশি অনেক বেশি ব্যারিয়ার দেখা যায়, সেটা আমরা পরে দেখব। বাট পারফেক্ট কম্পিটিশন বেসিকলি আপনার কিছুটা মানে ব্যারিয়ার্স দেখা যাচ্ছে রিয়েলিস্টিক্যালি, বাট থিওরি বলছে যে দেয়ার শুড নট বি এনি ব্যারিয়ার টু এন্ট্রি, সবাই গিয়ে সেল করা শুরু করবে। সো মাই পয়েন্ট অফ দিস হোল মানে ডিসকাশন, যেটা আপনারা অনেকে বললেন, যে বেসিকলি even though theory suggests a lot of the things, আমরা রিয়েলিস্টিক্যালি সবগুলাকে একদম আপনি ওই যে বলে না খাপে খাপে মিলাতে পারবেন না, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ধরে রিয়েলিস্টিক্যালি মিলাতে পারবেন না, and that is fine, কারণ এই theories were developed a long time back, and theories are also very much simplified and under a lot of মানে put under a lot of assumptions, রাইট? সো এইটা হচ্ছে একটা বড় কি বলবো লিমিটেশন বলতে পারেন, বিকজ থিওরি সবসময় আপনার রিয়েল লাইফকে ডিফাইন বা রিফ্লেক্ট করে না। সো এইটা মানে এইটা আমি বলতে চাচ্ছিলাম, এই দুইটা ফিচার্স একদম এক্স্যাক্টলি মিলে না, বা বাকি
ঠিক আছে, মোর অর লেস কিন্তু ম্যাচ করে। But at the end of the day আপনাদের এক্সামে you need to follow this, আপনাদের যেহেতু আপনারা পড়ছেন, থিওরি জানছেন, so you definitely need to follow this. But আমি জাস্ট একটা রিয়েলিস্টিক দিলাম যে কারণ আপনাদের মাথায় এটা আসবেই স্বাভাবিকভাবে যে এটা তো পুরোপুরি মিলে না। জি, কারো কোয়েশ্চেন ছিল? আচ্ছা ম্যাম, যে আমার গ্রোসারি শপ যেগুলা যেরকম হচ্ছে ডেইলি শপ, তারপর হচ্ছে আগোরা, ওরা তো সেম প্রোডাক্টই বিক্রি করে। সো মানে মোরলস প্রাণের প্রোডাক্ট তো সবাই বিক্রি করছে, তো প্রাইস তো সেমই চার্জ করছে। সো এটা কেন কম্পিটিটিভ মার্কেটে পড়বে না? ওদেরটা পড়বে, বাট এগেইন ওই যে ব্যারিয়ার্স টু এন্ট্রি, মানে আমি বলছি যে প্রাইসের ক্ষেত্রে হ্যাঁ ওদেরটা হতে পারে, কারণ ওদেরটা ফিক্সড প্রাইস কিছুটা মোর অর লেস, অ্যান্ড দে হ্যাভ আ ভেরি সিমিলার প্রাইসিং স্ট্র্যাটেজি। বাট আপনার এই ব্যারিয়ার্স কিন্তু ঠিকই আবার থাকছে, ওখানে আরেকটু ব্যারিয়ারটা আরো একটু হাই। আমি সুপার শপ খুলতে গেলে আরো অনেকগুলা ব্যাপার চলে আসবে, লিগাল বাইন্ডিংস এন্ড এভরিথিং। সো সেইটার ক্ষেত্রে ওই যে আর একটা তো স্যাটিসফাই করছে না ডেফিনেটলি। প্রাইসের কথাটা আমার মনে হয় যে ওখানে হতে পারে, আমার এটা মাথায় ছিল যে কেউ না কেউ হয়তো বলবেন অ্যাবাউট দ্য সুপার, ওই যে ডিপার্টমেন্টাল স্টোর সুপার শপস এর কথা বলছি। সো ওই ক্ষেত্রে হতে পারে, বাট ওই যে ব্যারিয়ার্স কিন্তু ঠিকই চলে আসছে। বাট আপনার যদি মনে হয় যে ব্যারিয়ার্স হচ্ছে না, আপনি এটা ইউ ক্যান ট্রাই টু ক্লেম দ্যাট যে আসলে কি হচ্ছে না বা সামথিং লাইক দ্যাট। আদার দেন দ্যাট আমার এটা মনে হয়। আচ্ছা, সো আরো যদি কারো এক্সাম্পলস মাথায় আসে এই টাইপের, নট নেসেসারিলি যে ওই যে এখন আপনারা যেহেতু বুঝলেন যে ইটস নট রিয়েল লাইফে, ইটস নট নেসেসারিলি that you have to follow, you have to satisfy all the characteristics under this. So এরপরে যদি আপনাদের কারো মাথায় আসে আরো বেশি ভালো এক্সাম্পল, বেটার এক্সাম্পলস, দেন আবার পরে বলতে পারেন। আচ্ছা, so let's get into the theories again. Perfect competition এ যেহেতু we were talking about that the firms or the market is a price taking market, buyers and sellers are both price takers. So we say that no one has a market power. Market power basically বলে যে মার্কেট প্রাইস যদি কেউ সেট করার মানে একটা পাওয়ার থাকে, সেটাকেই বেসিক্যালি মার্কেট পাওয়ার বলা হয়। মার্কেট প্রাইসটাকে যদি আপনি কোনোভাবে চেঞ্জ করার পাওয়ারটা রাখেন, মনোপলি যেরকম নিজে থেকেই মার্কেটে প্রাইস সেট করে, সো সেইটা হচ্ছে বলা হয় তখন যে তাদের মার্কেট পাওয়ার আছে। বাট পারফেক্ট কম্পিটিশন বা কম্পিটিটিভ মার্কেটে দেয়ার ইজ নো ওয়ান হু, মানে none of the actors, buyers or sellers, none of them has the market power. সো এটা হচ্ছে একটা, সো এইটার জন্য আমরা এখন ওই যে পারফেক্ট কম্পিটিশনের ডিমান্ড নিয়ে কথা বলবো। সো এটার জন্য বেসিক্যালি আপনার ডিমান্ড কার্ভটা একটু ইউনিকলি শেপড ফর পারফেক্ট কম্পিটিশন। কারণ আমি আবারও বলছি যে প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রাইসটা কিন্তু সেম থাকছে। সো কারণ কেউ কিন্তু প্রাইসকে চেঞ্জ করতে পারছে না, মার্কেটে যে প্রাইস আছে ওটা নিয়েই সবার চলতে হবে, ওটা নিয়েই সবার কেনা বেচা করতে হবে। সো তাহলে ডিমান্ড বেসিক্যালি ইজ পারফেক্টলি ইলাস্টিক, is at the it's set at the certain level of price যেখানে মার্কেটে এক্সচেঞ্জ হচ্ছে। সো পারফেক্টলি ইলাস্টিক, ইফ ইউ রিমেম্বার, এটা কিরকম ছিল ডিমান্ডটা? Elasticity chapter থেকে, it was an extreme case. ডিমান্ড কার্ভটা এক্স্যাক্টলি তাহলে কিরকম ছিল?
So if this is your price and quantity axis, so usually আমরা কিন্তু downward sloping demand curve দেখি like this. তার মানে কি প্রাইস আর কোয়ান্টিটির সাথে ইনভার্সলি related price or quantity, but for perfect competitive farm একটা business একটা farm আপনি একজন ফার্মের ওনার একটা কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্মের ওনার, সো আমরা কিন্তু জানি যে মার্কেটে যে প্রাইস হবে এক্স্যাক্টলি সেটা নিয়ে আমাদের চলতে হবে। সো তার মানে ইউ ক্যান নট চেঞ্জ দ্য প্রাইস অ্যাট এনি কস্ট আনলেস মার্কেটেই চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ডিফারেন্ট। বাট আপনি আমি চাইলে আপনার মার্কেটের প্রাইসকে কোনোভাবে নিজে থেকে চেঞ্জ করতে পারছি না। সো তাহলে প্রাইস কিন্তু একটা সিঙ্গেল জায়গায় সেট, প্রাইস হচ্ছে এখানে সেট করা। সো প্রাইস যে সেট করা এক্স্যাক্টলি ওই প্রাইসে আপনার প্রাইস তো আর চেঞ্জ করতে পারছেন না। সো প্রাইস যদি চেঞ্জ না হয় এই কারণেই আপনার ডিমান্ড কার্ভটা হচ্ছে কি পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক ইলাস্টিসিটি চ্যাপ্টারে কিন্তু আমরা দেখছিলাম যে ইলাস্টিসিটি যখন অনেক এক্সট্রিম হয় তখন হয় একটা হতে পারে যে পারফেক্টলি ইনইলাস্টিক হয় ওই যে ইনসুলিন মেডিসিনের ক্ষেত্রে, আরেকটা হয় যে একদমই হরাইজন্টাল ফ্ল্যাট কার্ভ হয়। সেটাও আমি বলছিলাম যেটা কখন হতে পারে, যে আপনার তাহলে এখানেও ডিমান্ড কার্ভ would look like a flat horizontal মানে straight line, horizontal line, কারণ it's exactly price কিন্তু চেঞ্জ হচ্ছে না and all the sellers are selling identical products. So তার মানে যদি প্রাইস আপনার এটার উপরে চলে যায় তখন আপনার ডিমান্ড কিন্তু আর থাকছে না। সো বেসিক্যালি লুজিং, আপনি ওই যে অনেকজন যে সেলার আছে, একজন যদি একটু বেশি লেটস সে 1 টাকা বেশি চার্জ করে একটা সবজির জন্য, then no one is going to go and buy from that vendor. সো এইটার মতোই চিন্তা করেন, এক একজন এক একটা ফার্ম, এক এক ভেন্ডার, এক একজন সেলার হচ্ছে এক একটা ফার্ম। সো যেই ফার্মটা একই জিনিস সেল করছে সবাই, সেখানে যদি আমি 1 টাকা বেশি চার্জ করি তাহলে আমার কাছে কেউই, অফকোর্স নো ওয়ান উইল হ্যাভ দ্য ডিমান্ড from my farm's products, and so you're not going to sell out anything. যদি একটু কমে যায় প্রাইস, যদি আমি কম ধরি তাহলেও কিন্তু কি হচ্ছে, আমি এটা করতে চাবো না, সেটার একটা কারণ হচ্ছে কি মানুষ কিনবে ঠিকই, but you're compromising with what? You're compromising with the biggest thing যেটাই আপনার বিজনেসে আসার কারণ, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার রেভিনিউ। আপনি কিন্তু আপনার রেভিনিউর সাথে কম্প্রোমাইজ করছেন। সো অফকোর্স এখানে you're basically if you're compromising with your revenue then you're compromising with your profits, so you're losing out your share of মানে on some share of your profits. So that is also another thing যেটার জন্য এই প্রবলেমটা হয়। সো প্রাইস এক্স্যাক্টলি মার্কেটে যেখানে সেল করতে চায়, যেখানে ডিসাইডেড হয়, এখানেই ডিমান্ড ইজ সেট এন্ড দ্যাট ইজ আ পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এখন এটার কারণটা কি? কারণটা হচ্ছে বেসিক্যালি এইটাই যে বিকজ এভরিবডি ইজ সেলিং, মানে ইউ ক্যানট ফরগেট দ্য ফ্যাক্ট দ্যাট এভরিবডি ইজ সেলিং আইডেন্টিক্যাল প্রোডাক্টস, এক্স্যাক্টলি একই রকম যে শাকসবজি মাছ মাংস সেল করছে। সো আপনার কাছে যদি কেউ না কিনে, আপনি জানেন আপনি যদি দাম বেশি চান সেক্ষেত্রে আপনার কাছে কেউ কিনবে না। কারণ কি? কারণ আপনার পাশেই সে ওই একই জিনিসটা পাচ্ছে ফ্রম আ ডিফারেন্ট ভেন্ডার, একদম একই জিনিস পেয়ে যাচ্ছে। তো তাহলে এখানে কেন কিনবে? সো এটাই হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভের রিজন, বিকজ দের আর পারফেক্ট সাবস্টিটিউটস দ্যাট এক্সিস্ট। এই যে আইডেন্টিক্যাল প্রোডাক্টস বলছিলাম, এটার মানে কি যে দের আর পারফেক্ট সাবস্টিটিউটস। সাবস্টিটিউট তো বটেই, বাট একদমই পারফেক্ট সাবস্টিটিউট, একদম exact let's say ডিম, eggs, exactly একই ডিম দুইজন সেলার সেল করছে। So those are perfect substitutes.
এখানে কোনো ব্র্যান্ডিং এরও ব্যাপার আসছে না, কিছুই না। ব্র্যান্ডেও কিন্তু মানে আপনি বলবেন যে ওই যে মেডিসিন সবাই একই জিনিস, বাট দেন अगेन ওই যে ব্র্যান্ডিং এর ব্যাপার আসে। কেউ হয়তো স্লাইটলি লোয়ার কস্টে প্রডিউস করতে পারে, তখন কিন্তু স্লাইটলি লোয়ার দাম রাখে অনেক সময়। সো এইটা হচ্ছে আপনার রিজন বিহাইন্ড দি perfectly elastic demand curve for competitive firm. Right, so hopefully এটা বুঝতে পেরেছেন, না বুঝলে বলবেন। আচ্ছা, আর স্লাইডে কিছু এই যে এক্সট্রাস লেখা কিছু স্লাইড আছে, you can go and give it a read. It's not it's just for your understanding. সেখানে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। After that we'll move on to again the main purpose of studying markets. Basically we're trying to figure out the profit maximization এই মার্কেট গুলাতে কিভাবে ডিটারমাইন করা হয়। How do the sellers, how do the firms decide on maximizing their profits for their for selling their products and services? So সেই ক্ষেত্রে প্রফিট তো শুধু না, আমরা চিন্তা করব যে প্রফিট ম্যাক্সিমাইজড কিভাবে হয়। প্রফিট তো বটেই, এন্ড প্রফিট আপনারা ওই সেম ওল্ড জিনিস এগুলো জানেন, টোটাল রেভিনিউ, টোটাল কস্টের ব্যাপার। টোটাল রেভিনিউ ইজ of course the product between price and quantity sold. The newer thing বলতে অত বেশি নতুন না, কাজ আপনারা এখন মার্জিনাল টার্মটার প্রতি মার্জিনাল টার্মটা আপনারা অলরেডি ফ্যামিলিয়ার। So margin revenue is one of the terms যেটা হচ্ছে আপনার জন্য একটু নতুন হতে পারে, সেটা হচ্ছে কি। সো বেসিক্যালি এখানে বলাও আছে মার্জিনাল প্রোডাক্ট দেখেছেন লাস্ট টপিকে, মার্জিনাল কস্ট দেখেছেন। সো আমি বারবার বলছিলাম মার্জিনাল ওয়ার্ডটা মাথায় আসলেই চোখে দেখলেই আপনার মাথায় আসবে হচ্ছে the word additional unit, so or a one unit additional of something. So এটা কি বেসিক্যালি এক ইউনিট ইনক্রিজ, যখন আপনি একটা ইউনিট বেশি সেল করবেন একটা প্রোডাক্টের, তখন আপনার টোটাল রেভিনিউ কতটুকু চেঞ্জ হবে, কতটুকু বাড়বে বা যেটাই হোক, সো কতটুকু চেঞ্জ হবে সেটাই হচ্ছে টোটাল আপনার মার্জিনাল রেভিনিউ। সো বেসিক্যালি দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ওভার দ্য চেঞ্জ ইন কোয়ান্টিটি। সো একটা ইউনিট কোয়ান্টিটি সেল করা যদি আপনি ইনক্রিজ করেন, তাহলে আপনার টোটাল রেভিনিউ কতটুকু চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ বেসিক সিম্পলি মার্জিনাল রেভিনিউ। সো এটা আমাদের লাগবে, কারণ we will be focusing on the implications of marginal revenue and marginal cost. We'll compare those two. Marginal cost কিন্তু আপনারা already জানেন from last class. So basically আপনার profit maximization কখন হয় বা কিভাবে হয় সেটার জন্য let's say একটা কন্ডিশন দেয়া আছে। যেহেতু আমরা sellers in a competitive market cannot or does not have the liberty to change their price at all. তারা কিন্তু নিজেরা প্রাইস চেঞ্জ করতে পারে না। সো তাহলে what they can do is they have the liberty to control how much to produce or how much to basically supply. So এটার উপর কন্ট্রোল তাদের আছে, so that they can determine যে which কতখানি কোয়ান্টিটি তারা প্রডিউস করলে তাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। সো সেটার জন্য দে নিড টু ফিগার আউট অফকোর্স আ প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন। আর প্রফিট ম্যাক্সিমাইজেশন তখন হতে পারে বেসিক্যালি যখন আপনার এই যে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু দ্য মার্জিনাল কস্ট। তার মানে কি, মার্জিনাল কস্ট হচ্ছে বেসিক্যালি একটা ইউনিট প্রডিউস করতে গেলে কতটুকু কস্ট আমার চেঞ্জ হচ্ছে, কতটুকু কস্ট বাড়ছে, সেটা শুড বি ইকুয়াল টু দ্য মার্জিনাল রেভিনিউ। বেসিক্যালি একটা ইউনিট এক্সট্রা সেল করতে গেলে কতটুকু রেভিনিউ বাড়ছে। সো এইটা ইজ ইয়োর প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন ফর কম্পিটিটিভ মার্কেটস। MR শুড বি ইকুয়ালস টু দ্য MC. সো এইটা হচ্ছে আপনার profit maximizing condition.
লেটস সে এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে মার্কও করা আছে, সো ইটস মানে জাস্ট দেখানোর জন্য বলছি। সো দেয়ার আর ডিফারেন্ট কোয়ান্টিটিজ অফ গ্যালনস অফ মিল্ক and then the price is set at 6. এখানে কিন্তু খেয়াল করবেন, দেখেন প্রাইস কিন্তু is not changing at all। এই যে যেটা আমি বলছিলাম এতক্ষণ, প্রাইস কিন্তু গিভেন। টোটাল রেভিনিউ সেখানে যে বেসিক্যালি তারা কিন্তু কোয়ান্টিটিকে চেঞ্জ করছে, কোয়ান্টিটি চেঞ্জ করে করে দেখছে এখানে টোটাল রেভিনিউ কিভাবে চেঞ্জ হচ্ছে। টোটাল রেভিনিউ কিন্তু ইজ ডেফিনেটলি ইনক্রিজিং অ্যান্ড অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কি হবে? বেসিক্যালি আপনার টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি, সেম ওল্ড ওই যে অ্যাভারেজ কস্ট যেভাবে দেখেছেন, অ্যাভারেজ প্রোডাক্ট যেভাবে দেখেছেন, সেম ওল্ড থিং। এখন অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ সব একই, and that is মানে একটু উইয়ার্ড প্যাটার্নটা দেখতে। সেটা কেন, কি মনে হয় কেন হতে পারে? আপনার চোখের সামনেই আছে, সো ইফ ইউ ক্যান পয়েন্ট ইট আউট। Ma'am, what was your question? Can you repeat it? বলছি যে প্রাইস তো সেম আমরা এতক্ষণ বললাম, বাট হোয়াট অ্যাবাউট অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এগুলা কেন একই রকম? এগুলা কেন চেঞ্জ হচ্ছে না? লাইক আমার প্রাইস তো চেঞ্জ হচ্ছে না, বাট কোয়ান্টিটি তো ঠিকই চেঞ্জ হইতেছে। তো প্রাইস যদি চেঞ্জ না হয় তাহলে আমার অন্য তো মানে রেভিনিউ তো চেঞ্জ আসার উচিত না। কেন? রেভিনিউ তো চেঞ্জ হচ্ছে, এই যে রেভিনিউ কিন্তু চেঞ্জ হচ্ছে, রেভিনিউ ইজ ইনক্রিজিং। হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জটা আর টোটাল রেভিনিউ চেঞ্জটা হচ্ছে সেম, তো এই জন্য ডিভাইড করলে সেম প্রাইসটাই আসতেছে। রাইট। সো টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করে? হাউ ইজ টোটাল রেভিনিউ ক্যালকুলেটেড? টোটাল রেভিনিউ কিভাবে ক্যালকুলেট করা হয়? প্রাইস ইনটু কোয়ান্টিটি। প্রাইস ইনটু কোয়ান্টিটি, এক্স্যাক্টলি। সো এখানে যদি প্রাইসকে আপনি সেট করে দেন, প্রাইস ইজ নট চেঞ্জিং, সেক্ষেত্রে জাস্ট কোয়ান্টিটি ইজ চেঞ্জিং। বাট এই যে দেখেন অ্যাভারেজ রেভিনিউ বেসিক্যালি টোটাল রেভিনিউ ওভার কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, বাট এই টোটাল রেভিনিউটাতে প্রাইস টাইমস কোয়ান্টিটি দিয়েই করা হচ্ছে। প্রাইস ইজ সেম, সো ইউ আর বেসিক্যালি তখন আপনার কি থাকছে? আপনার শুধুমাত্র প্রাইসটাই থাকছে। এক্স্যাক্টলি ওয়াই অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মানে প্রাইস আর মার্জিনাল রেভিনিউ তো সেম রিজন, একই তো কথা, যে সেখানে চেঞ্জটা দেখা হয়। একই কারণে প্রাইস আর মার্জিনাল অ্যাভারেজ রেভিনিউ গুলো এক্স্যাক্টলি সেম অ্যান্ড দে আর কনস্ট্যান্ট, দে ডোন্ট চেঞ্জ। সরি। এখন my point is, if you go back to the demand curve, এখানে দেখাচ্ছিলাম যে demand curve is set here. Let me go এখানে দেখাই। সো এখানে যদি আপনার ডিমান্ড কার্ভ এরকম হয়, is set at the price level. So তাহলে where would your average revenue, marginal revenue be if you want to plot it? Let's say আপনি যদি গ্রাফ আঁকতে চান, তাহলে আপনার গ্রাফটা কিরকম দেখতে হবে? কার্ভটা মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ রেভিনিউ এর জন্য স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন হবে কোথায়? ওই যে সেম প্রাইসের এক্স একই ওয়াই এক্সিস এ, মানে প্রাইসের সমানই হবে বেসিক্যালি, প্রাইস সেখানে। সো এক্স্যাক্টলি, সো এই সবগুলা should be equal. Demand equals to the price equals to the marginal revenue equals to the average revenue. They all should be the same, right, at the same level. So এটাই হচ্ছে is a very unique feature of competitive markets. এটা এই জন্যই বলছি যে অনেক এক্সট্রিম একটা কেস। এটা রিয়েল লাইফেও ওই যে বললাম না যে খাপে খাপে মিলানো খুব কঠিন, but it's just we'll look for the nearest example.
সো এটাই হচ্ছে কথা, যেটা এতটা ইউনিক, বিকজ ইট রিয়েলি ইফ ইউ থিঙ্ক অফ ইট রিয়েলিস্টিক্যালি অত মেক সেন্সই করে না, টু বি ভেরি অনেস্ট। অ্যাটলিস্ট আমার কাছেও অতটা করে না, বিকজ এটা একটা থিওরি, অ্যান্ড থিওরি ইজ অলওয়েজ ভেরি মাচ সিম্পলিফাইড অ্যান্ড এভরিথিং। ওকে, সো এই যে রেড মার্ক করা এই জিনিসটা কেন পয়েন্ট আউট করা আছে? বিকজ we were talking about profit maximization. So profit maximized কখন হতে পারে সেটা হচ্ছে if you are not concerned about, let's say, total cost. এখন এই টেবিল থেকে যদি আপনাকে বের করতে হয়, এখন simply you would say, since everything is being sold at the same price, so you would look for the maximum total revenue. So সেটা হবে অবশ্যই যখন আপনি you are selling the maximum number of quantity. So that would be here, total revenue maximum যেখানে সেখানে হবে। But let's see, এটার মানে কয়েক রকম approach আছে। একটা হচ্ছে যে one of them is basically the total approach. Total approachটা basically বলছে যে simply যেটা আপনারা প্রফিট ক্যালকুলেশনে দেখে থাকেন, simply total revenue minus total cost, এই কনসেপ্ট থেকে আসছে যে এই ডিফারেন্সটা যখন ম্যাক্সিমাম হবে তখনই আপনার প্রফিট ম্যাক্সিমাইজড হবে। সো এটাই হচ্ছে আপনার এখানে বলছে টোটাল অ্যাপ্রোচ। সো এই যে ইফ টোটাল রেভিনিউ অ্যান্ড টোটাল কস্ট কার্ভস আর, এই দুইটা কার্ভ হচ্ছে, টোটাল রেভিনিউটা হয়তো ইউ আর সিইং ইট ফর দ্য ফার্স্ট টাইম, টোটাল কস্ট কার্ভ কিন্তু ইউ হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট চ্যাপ্টার। So total revenue and total cost curves, of course, with output it increases, and that's why the curves look like this. So ekhane apnar, where would the maximum profit be, at which level of quantity? Q2, ma'am. Q2. Okay, so Q2 te, if you notice, Q2 te kintu apnar total revenue or total cost ki exactly intersect korche na. So intersect korle this becomes equal, total revenue becomes equal to total cost. Tar mane ei je difference ta becomes zero. Total revenue minus total cost becomes zero. So সেই ক্ষেত্রে তো আমি বলছি যে total revenue, sorry, profit তখনই ম্যাক্সিমাইজড হবে যখন the difference would be the highest, সবচেয়ে বেশি ডিফারেন্স দেখবেন among, let's say, তিনটা কোয়ান্টিটি। Q star, ma'am. Q star, right, exactly, because এখানেও কিন্তু আপনার ইন্টারসেক্ট করছে Q1 এ, so it's also again difference to zero হয়ে যায়। So Q star basically says যখন total revenue is above the total cost, of course, so positive profit তো দেখছি, plus it's the maximum distance। এখানে ক্লিয়ারলি আপনি গ্রাফিক্যালিও ম্যাক্সিমাম ডিস্টেন্স এখানেই নোটিস করছেন। সো দ্যাট ইজ ওয়্যার ইউ সি দ্যাট দ্য প্রফিট কুড বি ম্যাক্সিমাইজড অ্যাট কিউ স্টার। মানে রাফলি এখানে তো অফকোর্স অনেকগুলা পয়েন্টস আসতে পারে, সো এই সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স হতে পারে এই জায়গাটায় আসছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দি ওয়েজ অফ লুকিং অ্যাট ইট, অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, সেটাকে বলে টোটাল অ্যাপ্রোচের আন্ডারে। এই যে এখানে আবারও এটা একটা বেটার গ্রাফ দিয়ে বোঝানো আছে। It's the same thing. And of course, যখন total cost আপনার total revenue থেকে উপরে চলে যাচ্ছে, যে এই রিজিয়নগুলা, এই জায়গাগুলাতে আপনার of course you are experiencing a loss, আর না হলে it's a profit, and profit maximized হবে যখন the difference is the maximum. Okay, so এটাই হচ্ছে one of the ways of putting or looking into profit maximization technique. আর বাকিটা আরেকটা ওয়ে হচ্ছে যেটা ফার্স্টেই বলছিলাম, এই যে the same old condition, সেটা হচ্ছে MR equals to MC, marginal revenue would be equal to marginal cost. So এটাই হচ্ছে the main method যেটা আমরা ফলো করব for perfect competition. Basically আমরা কিন্তু মার্জিনাল রেভিনিউকে অলরেডি প্লট করেছি, that should be equal to what, the price level, কারণ এটাই আমরা দেখছিলাম demand curve, this is equals to marginal revenue.
But what about marginal cost? Marginal cost টা তাহলে কোথায় যাবে? Marginal cost, if you want to plot it, marginal cost কিন্তু last topic এ we have already seen it. Marginal cost curve কিরকম ছিল? It was a upward sloping, slightly একটা kink থাকে, but তারপরে it's like this. Mostly an upward sloping curve. First slightly dip করে একটা, এই ডিপটা বেসিক্যালি ওই যে মার্জিনাল প্রোডাক্টের পরে তারপর যখন এই যে এখান থেকে আপনার ডিমিনিশিং রিটার্ন শুরু হয় তখনই আপনার কস্ট কিন্তু বাড়া শুরু করে। and it definitely looks like what a supply curve as well. A marginal cost curve ke supply curve bola hoy because ওই যে what is happening, আপনি কিন্তু মার্জিনাল কস্ট বেসিক্যালি একটা ইউনিট প্রডিউস করার যে কস্ট চেঞ্জটা হচ্ছে সেটাই কিন্তু আপনার সাপ্লাই ডিটারমাইন করে ইন দ্য মার্কেট, যে আপনি কতটুকু সাপ্লাই দিচ্ছেন একটা প্রোডাক্টের। সো সেটাই হচ্ছে আপনার সাপ্লাই কার্ভ ফর দিস ফার্ম। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেহেতু আমরা দুটাই নিয়ে কথা বলছি, বাট ইটস ডেফিনেটলি দ্য মার্জিনাল কস্ট কার্ভ। এখন এই দুইটা যখন ইকুয়াল হবে, MR and MC, so এই দুইটা যেখানে ইকুয়াল হচ্ছে ইটস বেসিক্যালি হিয়ার। সো এরকম এখানে একটা কোনো কোয়ান্টিটিতে আপনার ইটস দ্য ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বলতে পারেন অফ দিস মার্কেট। সো সেটাই হচ্ছে, আপনি গ্রাফটা অফকোর্স সুন্দর করে পরে দেয়া আছে। সো এটা হচ্ছে আপনার প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি আর কি। এই এত কোয়ান্টিটি প্রডিউস করলে এই ফার্মটা would see maximum profit. So এই যে আপনার এখানে values are given, quantity, total revenue, total cost, ওই যে same old thing. এখন এখানে total approach এ you already know যে total approach এ হয়তো আপনি total revenue আর total cost এর difference এ profit আমরা বলতাম যে maximum difference, but the thing is এখানে দেখেন এই যে highest quantity তে আপনার প্রফিট কিন্তু ম্যাক্সিমাম না, কারণ প্রফিট ইজ জাস্ট ওয়ান। এইখানে ইটস ডেফিনেটলি নট দি হাইয়েস্ট, কারণ এর থেকে বেশি প্রফিট দেখছে। যেমন এই 7 ইজ দি হাইয়েস্ট প্রফিট, আর যেটা দুই জায়গায় দেখছে। বাট which one are we going to follow? It's where the MR minus MC is going to be 0. মানে MR should be equals to MC, যেখানে এই দুইটাই ইকুয়াল হচ্ছে। সো সেই corresponding quantity would give us the maximum number of profits. So 5 units basically produce korle ei farm ta profit maximization experience korbe, right? So atotuku hopefully bojha jacche. It's just condition follow kore we are trying to figure out a profit maximizing output, level of output. So this is basically how the graph looks like. আমি কিন্তু এটা দেখাচ্ছিলাম যে আপাতত you guys already aware of the demand curve, মানে যে এটা, and the marginal cost curve, and here's the profit maximizing, যেখানে intersect করছে সেটাই হচ্ছে আপনার profit maximizing quantity এই পয়েন্টে। বাট এখানে ATC আর AVC কার্ভ, যেটা হচ্ছে লাস্ট ক্লাসে লাস্ট টপিকে পড়েছি, অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভস চলে আসছে। সেটা কেন আসছে উইল লুক ইনটু দ্যাট নেক্সট ক্লাসে। সো এখন আর ডিটেইলে যাব না। সো আফটার সো গো থ্রু দিস আ বিট। এই একই জিনিস একই কথাই বলছে যে কখন প্রফিট ম্যাক্সিমাইজড হচ্ছে আর কখন বেসিক্যালি লস হতে পারে। সো এই জিনিসগুলো নিয়ে বলছে, and then we'll move on to some output decisions and we'll compare যে আমাদের ATC আর AVC এর সাথে compare করলে what happens to the profits of the farm, সেটাই আমরা দেখব নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে? So this is basically perfect competition এর basics or the ways of profit maximization. Any questions so far? Okay, if not, then I'll take the attendance.
So while I log in to connect, জি কেউ কিছু বলছেন? ওকে, সো গতকালকে কেউ এসেছিলেন ইউনিভার্সিটিতে? আরো কেউ পরিচিত কেউ এসেছিলেন? কেন এসেছিলেন? কাজিনের এডমিশন। আচ্ছা, কেমন দেখলেন ভিড়? ভয়ঙ্কর। আমি 15 মিনিট মানে খালি ঘুরছি বসার জায়গার জন্য, আমি ফ্লোরে বসার জায়গাও পাইনি। আচ্ছা, আপনার ক্যাম্পাসে আপনার বসার জায়গা হয় না? তো আপনি তো আইডি কার্ড নিয়ে ঢুকতে দেয় না আপনাকে? আইডি কার্ড ছিল, পরে হচ্ছে আইডি কার্ড খুলাই দিছে যে গার্জিয়ান আসলে আইডি কার্ড করা যাবে না, লাইক কোনোই নাই। আচ্ছা, রাইট। সো যাই হোক, আমি ইউ গাইজ শুড থ্যাঙ্ক মি, কারণ আমি আপনাদের একজন হলেও ক্যান্ডিডেট কমিয়ে দিয়েছি, মানে ক্যান্ডিডেট মানে আর আপনাদের স্টুডেন্ট বডির একজন মানুষ কমিয়ে দিয়েছি, কারণ আমি একজনকে আসলে এক্সপেল করেছি এক্সাম থেকে, বিকজ they were using a mobile phone directly. So আমি ওয়ার্নিংও দিয়েছি তাকে, ওয়ার্নিং দেওয়ার কথা না, কাজ এগুলো অ্যাডমিশন এক্সামে আরো স্ট্রিক্টলি ভিজিলেট করা হয়, সো ওয়ার্নিং দেওয়ার কথা না, বাট ডিরেক্টলি যখন মোবাইল ফোন থাকে, সো আই হ্যাড টু এক্সপেল দ্যাট স্টুডেন্টও না, মানে ক্যান্ডিডেট। সো ইউ গাইস ক্যান থ্যাঙ্ক মি, আমি আপনাদের ভিড় থেকে একজনকে কমালাম। সো জাস্ট জায়গার ব্যাপারটা আর কি। সো আই এম প্রিটি শিওর অলরেডি এই ক্যাম্পাস ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গিয়েছে আপনাদের জন্য, সো আরো ছোট হয়ে যাবে বাই দ্য লুকস অফ ইট। সো ইয়া, এখন নাকি সিট রেশিও হচ্ছে 1:4 হয়ে গেছে, শুনলাম যে এত ক্যান্ডিডেট 4 জনের মধ্যে হচ্ছে একজন চান্স পেতেছে। 4 জনের মধ্যে একজন? হ্যাঁ, আরো বেশি। জানি না আসলে এটা কিভাবে করে, পয়েন্টলেস। আই ডোন্ট ইভেন নো যে যাদেরকে এক্সপেলও করা হচ্ছে, অনেকে এক্সপেলড হয় বিকজ অফ দিস, যাদেরকে এক্সপেলও করা হচ্ছে তাদেরকে হয়তো নেক্সট ইনটেকে নেও নাকি, আই ডোন্ট ইভেন নো, মানে আই হ্যাভ ডাউটস অ্যাবাউট ইট। হতে পারে, বিকজ হোয়াট ইফ দে ডোন্ট রিয়েলি কিপ ট্র্যাক অফ ইট, সো জাস্ট এইবারের ইনটেকে হয়তো তাদেরকে নেওয়া হচ্ছে না, হোয়াট ইফ পরের ইনটেকে তাদেরকে আবার অ্যালাউ করতে পারে এক্সাম দিতে, তো এটাই। But anyways, okay, so let's call your names. Tasnim Fariha. Present, ma'am. Tausif Hassan. Maliha Anan. Present, ma'am. Nisha Mahinur. Yes, ma'am. Salma Jahan. Present, ma'am. Yusuf Siam. প্রেজেন্ট ম্যাম। Shafin Ahmed. প্রেজেন্ট ম্যাম। Qazi Hassan আসছেন। Yes ma'am. Zarif আসছেন। অঙ্কিতা। Present, ma'am. এম.এ. জুবায়ের। ইসরাত জাহান নীলিমা। Present, ma'am. ফাতিন রহমান